নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ খবর। লোকসভা নির্বাচনে লড়ার জন্য প্রয়োজনীয় টাকা নেই, যে কারণে বিজেপির প্রস্তাব দেওয়া সত্ত্বেও লোকসভা ভোটে লড়বেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী। লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বিজেপি, কংগ্রেস সহ বড় বড় দলগুলির প্রার্থী তালিকাও প্রায় সম্পূর্ণ প্রকাশ হয়ে গিয়েছে। বিজেপির প্রার্থী তালিকায় স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও লড়ছেন নির্বাচনে, কিন্তু সেখানে দেখা যায়নি একজনের নাম, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার কি লোকসভা নির্বাচনে তিনি লড়ছেন না? সেই উত্তর অবশেষে পাওয়া গেল খোদ অর্থমন্ত্রীর কাছ থেকেই। লোকসভা নির্বাচনে লড়ার জন্য প্রয়োজনীয় টাকা নেই, বক্তা দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই কারণেই বিজেপি প্রস্তাব দেওয়া সত্ত্বেও লোকসভা ভোটে লড়তে চাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাকে অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ভোটে লড়ার যথেষ্ট টাকা নেই। এই যুক্তি দিয়ে সেই প্রস্তাব খারিজ করে দেন তিনি। লোকসভা ভোটে লড়ার প্রস্তাব পাওয়ার পর তিনি কি করেছিলেন সে কথা জানিয়ে মন্ত্রী জানান, আমি 1 সপ্তাহ কিংবা 10 দিন সময় নিয়েছিলাম, তারপর শুধু বললাম না, লড়ার মতো টাকা আমার নেই। টাকা ছাড়াও ভোটে লড়ার একাধিক সমস্যার কথাও জানিয়েছেন নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু যেখানেই ভোটে দাঁড়াই সেখানে জেতার জন্য একাধিক মাপকাঠি রয়েছে। প্রশ্ন হচ্ছে, আপনি কি সেখানকার গোষ্ঠী কিংবা ধর্মের মানুষ? আমি বলবো না, আমি মনে করি না আমি ওটা করতে পারবো। দলের কাছেও আমি কৃতজ্ঞ যে তারা আমার যুক্তি গ্রহণ করেছেন। তাই জানিয়ে রাখি, আমি লোকসভা নির্বাচনে লড়ছি না। দেশের অর্থমন্ত্রী তিনি, অথচ তার কাছে নির্বাচনে লড়ার মতো টাকা নেই কেন? এই প্রশ্ন করা হলে নির্মলা সীতারামন জানান, দেশের টাকা আমার নয়, আমার বেতন, উপার্জন, সঞ্চয় আমার নিজস্ব, সেটা দেশের অর্থ নয়। অর্থমন্ত্রী জানিয়েছেন, নিজে লোকসভা নির্বাচনে না লড়লেও অন্য প্রার্থীদের হয়ে তিনি প্রচার করবেন। হাই নিউজ নেটওয়ার্ক। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় মহুয়াকে তলব করেছিল ইডি, কিন্তু ইডির তলবে সাড়া দিচ্ছে না মহুয়া মৈত্র। লোকসভা নির্বাচনের আগে বিপাকে মহুয়া মৈত্র। সিবিআই এর পর এবার তলব ইডিরও। বৃহস্পতিবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দপ্তরে তলব করা হয়েছিল মহুয়া মৈত্রকে। তবে সূত্রের খবর, হাজিরা দেবেন না মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী জানিয়েছেন, সকালে নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালীগঞ্জে প্রচার কর্মসূচি রয়েছে তার। কৃষ্ণনগরের সাংসদ ছিলেন মহুয়া মৈত্র। তবে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় প্রশ্নের মুখে পড়েছিলেন মহুয়া। লোকসভায় এথিক্স কমিটি তদন্তের পর সংসদ থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। ওই আসন থেকেই আবারও মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন মহুয়া। তবে মাঝেই এলো ইডি। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে মহুয়া মৈত্রকে। তার সঙ্গে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানীকেও তলব করা হয়েছে। সূত্রে খবর, মহুয়া মৈত্র ইডিকে জানিয়েছেন, ভোট প্রচারে ব্যস্ত তিনি। লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেন তাকে তলব না করা হয়। ভোট মিটলে তিনি ইডির মুখোমুখি হবেন। উল্লেখ্য, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মহুয়ার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তদন্তকারী অফিসারদের নজরে বিদেশি মুদ্রা লেনদেনের কয়েকটি ঘটনা রয়েছে। একটি নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্টের লেনদেনও তাদের নজরে রয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে মহুয়া এবং দর্শনকে তলব করা হয়েছিল। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। গত শনিবার আলিপুরের ফ্ল্যাট, কৃষ্ণনগরের 2 দপ্তর এবং করিমপুরের ভাড়া বাড়ি মহুয়ার 4 ঠিকানায় তল্লাশি চালিয়েছেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচন কমিশনকে মেশো বললেন দিলীপ। কুকথার জন্য জোড়া শোকজের পরেও ফের বেফাস মন্তব্য। বিরোধী তৃণমূলকে আক্রমণ শানাতে গিয়ে নির্বাচন কমিশন সম্পর্কে বেফাস মন্তব্য করে বসলেন বিজেপির দিলীপ ঘোষ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও বেশ কিছু মন্তব্য করেছেন দিলীপ, যে শালীনতার সীমা অতিক্রম করেছে বলে দাবি করে তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। বুধবার কলকাতায় কমিশনের দপ্তরে গিয়ে দিলীপের বিরুদ্ধে নালিশ ঠুকে আসে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। এই নিয়ে প্রশ্নের জবাবেই কমিশনকে মেশো বলে তোপ দাগেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে গিয়েছিলেন দিলীপ। সেখানে তিনি বলেন, আমার অবাক লাগলো একটা চিঠি দিতে তৃণমূলের 10 জন গিয়েছে। ভাই কি এমন হয়ে গিয়েছে, সকালে উঠে মেশোর বাড়ি দৌড়াচ্ছ? এখানেই থামেনি মেদিনীপুরের বিদায়ী বিজেপি সাংসদ। তার সংযোজন, তোমরা রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছো, আমরা তো মেশোমশাইয়ের কাছে যাই না যে মেশোমশাই কান মুলে দিন। আজকে রাস্তায় রাজনীতি করতে পারছো না, তাই নির্বাচন কমিশনের কাছে যেতে হচ্ছে। তৃণমূল অবশ্য দিলীপকে পাল্টা আক্রমণ করে জানিয়েছে, ভুল থেকেও শিক্ষা নিচ্ছেন না দিলীপ। এই প্রসঙ্গে দলের মুখপাত্র শান্তনু সেন বলেন, দিলীপ ঘোষ ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি অশালীন মন্তব্য করেছেন। নারীদের নিয়ে তার এই সব মন্তব্যের পরেও তার কোনো অনুশোচনা নেই, এটাই দুর্ভাগ্যের। ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে। এরপরেই তিনি মমতার উদ্দেশ্যে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ। মমতাকে নিয়ে দিলীপের মন্তব্যের প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। তারই প্রেক্ষিতে রিপোর্ট চায় কমিশন। কমিশনও তৃণমূলের অভিযোগের উপর ভিত্তি করে এবং প্রশাসনের কাছ থেকে রিপোর্ট নিয়ে দিলীপকে শোকজ করে। দিলীপের দলও এই মন্তব্যের নিন্দা করে এবং তার এহেন আচরণের ব্যাখ্যা চেয়ে পাঠায়। ঘটনাচক্রে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করার অভিযোগে দিলীপের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের আইনজীবী সেলের তরফেও। আইনের কথা আইনভাবে হবে, কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে, সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ? তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ? আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না যে মেসোমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও, ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ করি। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে, আমরাও এটা মনে করি না। পার্টিও আমাকে জানিয়েছে, আমিও পার্টিকে আমার বক্তব্য জানাবো। তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন, যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত, রাজ্যপালকে গালাগালি দিত, তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে, ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে, কেন ময়দানে লড়তে পারছে না? হাই নিউজ নেটওয়ার্ক। মহুয়া মৈত্রের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের সাংবাদিকদের অপমানের ঘটনা ভিডিও প্রকাশ্যে আনলেন অমিত মালব্য। আমরা দেখবো সেই ভিডিও। আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন, এই সংক্রান্ত প্রশ্ন। আমি তাহলে আপনাদের প্রেসের উত্তর দিয়ে আমি মিটিং করবো না, আমি মিটিং করবো না, বলে দাও প্রেসের লোক রয়েছে, প্রেসের লোককে অ্যাটেন্ড করবো। আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং। ডাজন্ট ম্যাটার টু মি, ডোন্ট টেল মি দিস ওয়ে। আপনি অনেকক্ষণ এসেছেন, মানে বলেছেন আমি এতক্ষণ বসে আছি, আমি যাচ্ছি মিটিং করতে নামছি, সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। আপনি কি ভাবেন আমাকে বলুন তো, কি ভাবেন, কি স্ট্যান্ডার্ডে ভাবেন? আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন, এই সংক্রান্ত প্রশ্ন। আমি তাহলে আপনাদের প্রেসের উত্তর দিয়ে আমি মিটিং করবো না, আমি মিটিং করবো না, বলে দাও প্রেসের লোক রয়েছে, প্রেসের লোককে অ্যাটেন্ড করবো। আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং। ডাজন্ট ম্যাটার টু মি, ডোন্ট টেল মি দিস ওয়ে। আপনি অনেকক্ষণ এসেছেন, মানে বলেছেন আমি এতক্ষণ বসে আছি, আমি যাচ্ছি মিটিং করতে নামছি, সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। আপনি কি ভাবেন আমাকে বলুন তো, কি ভাবেন, কি স্ট্যান্ডার্ডে ভাবেন? আমি জিতেছি বিশ্বকাপ, সেই ছবি ব্যবহারের জন্য অন্যের আপত্তি মানতে যাব কেন? অধীরকে পাল্টা পাঠানের। প্রচারে কেন সচিনের ছবি, তা নিয়ে বহরমপুর লোকসভায় তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে কংগ্রেস। এবার তা নিয়ে অধীর চৌধুরীকে পাল্টা আক্রমণে গেলেন ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইউসুফ। তার পাল্টা দাবি, বিশ্বকাপ তো আমি জিতেছি, সেই ছবি ব্যবহার করা নিয়ে অন্যের আপত্তি কেন মানতে যাব। কংগ্রেসের অভিযোগ, প্রচারের ব্যানারে 2011 সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের মুহূর্তে ছবি ব্যবহার করেছে পাঠান। অভিযোগ, তিনি যেখানে ভারতরত্ন সচিনের মতন ব্যক্তিত্বের ছবি ব্যবহার করেছেন, যা আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এই মর্মে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস। কমিশনকে যে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, সেখানে কংগ্রেস বলেছে ক্রিকেট বিশ্বকাপের জয়ের মুহূর্ত তুলে ধরা হয়েছে পোস্টারে, যেখানে রয়েছেন ভারতরত্ন সচিন টেন্ডুলকার এবং অন্যান্যরা। এই মুহূর্ত গোটা দেশের জন্য যেমন গর্বের, তেমন আবেগেরও বটে। রাজনৈতিক লাভের জন্য এই মুহূর্তকে ব্যবহার করা উচিত নয়। সর্বোপরি এর ফলে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস একে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ বলে মনে করলেও পাঠান নিজে বিষয়টিতে পাত্তা দিচ্ছেন না। তার সাফ কথা, আমি বিশ্বকাপ জিতেছি, তাই বিশ্বকাপের সঙ্গে আমার ছবিও আছে। পরবর্তীকালেও 22 গজে নিজের কৃতিত্ব ভোটারদের কাছে তুলে ধরতে পিছপা হবেন না বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2007 সালে প্রথম টি20 বিশ্বকাপ এবং 2011 সালে একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ জিতেছিল ভারত। দুটি দলেই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পাঠান।
প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় জানানোর পর ইউসুফ নেমেছেন ভোটের ময়দানে। এবারে লোকসভা ভোটে তৃণমূল তাকে প্রার্থী করেছে কংগ্রেসের গড় বলে পরিচিত বহরমপুর আসনে। সেখানে 1999 সাল থেকে টানা জিতে চলেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর। তবে এবার অধীর কাটা উপড়াতে জোড়া বিশ্বকাপ জয়ী দলের সদস্য পাঠানকে বহরমপুরের প্রার্থী করেছেন তৃণমূল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাট চালিয়ে প্রচার সারছেন পাঠান। তা করতে গিয়েও নিজের বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করছেন তিনি। ঘটনাচক্রে যে ছবিতে বিশ্বকাপ পাঠান ছাড়াও রয়েছেন সচিন। কংগ্রেস আমলে ভারতরত্ন পাওয়া সচিনের ছবি ব্যবহার নিয়ে আপত্তি অধীরদের। তাদের অভিযোগ সচিনের ছবি দেখিয়ে ভোট চাইছেন পাঠান, কিন্তু পাঠান এই অভিযোগ মানতে চাইছেন না। এই প্রসঙ্গে ইউসুফ বলেন, ভারতে খুব কম লোকের কাছে এই সুযোগ এসেছে। খুব কম লোকই হয়তো হাতে বিশ্বকাপ নিতে পেরেছে বা বিশ্বকাপ জয়ী দলের সদস্য। আমি পরিশ্রম করে তা অর্জন করেছি, দেশবাসী তার সাক্ষী, সবাই এটা মেনে নেবেন। যদি কোনো আইনি সমস্যা থাকে তাহলে তা আমার লিগ্যাল টিম দেখবে। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপি প্রার্থী নবনীত কৌর রানা 28 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের সিনিয়র নেতাদের অমরাবতী নির্বাচন এলাকা থেকে প্রার্থী করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি কি বলেছেন আমরা শুনবো। मुझे लगता है मैंने पिछले 5 वर्षों से एज ए एनडीए की एक घटक करके अमित शाह जी, हमारे नरेंद्र मोदी जी, देवेंद्र फडणवीस जी, नड्डा साहब और बावनकुड़े साहब, हमारे जो नेता जिनको बोला है उनके विचारों पे मैं पिछले 12-13 वर्षों से काम कर रही हूँ। और जिनको नेता माना और उनके आगे मुझे नहीं लगता है कार्यकर्ता कोई जाता है। और नेताओं ने कल फैसला करके मेरी उम्मीदवारी अमरावती से जाहिर की, तो उनके लिए उनका दिल से मैंने धन्यवाद किया। क्योंकि अमरावती करों की आंखों में मैंने बहुत दिनों से, बहुत समय से देख रही हूँ कि उनकी इच्छाएं, क्योंकि जब से लोकसभा शुरू हुई है तब से आज तक कभी भी कमल अमरावती जिले में बैलेट पे नहीं आया है। तो उनकी इच्छा हमेशा से थी कि देश के साथ जब देश की एक उम्मीद चलती है तो अमरावती में भी वही सिंबल आए। मुझे लगता है अमरावती करों की तरफ से मैंने मोदी जी का कल बहुत बहुत धन्यवाद किया। कल रात में अर्जेंट में पहले सीट डिक्लेयर होती है और फिर जाके प्रवेश करते हैं। और आज मैं देवेंद्र जी को मिलने आई हूँ, दादा को अमर, तो यहाँ से मैं दिल्ली जाऊँगी। स्थानीय स्तर पर जो भाजपा के सहयोगी दल हैं उनका विरोध भी देखने को मिल रहा है। वो नाराज है, आपको टिकट मिल गया, उनके नहीं, या उनके मुझे लगता है रवि जी भी एक एनडीए के घटक करके 2014 से देवेंद्र जी के साथ थे। ऑपोजिशन में जब आई सरकार तब भी रवि जी देवेंद्र फडणवीस जी के साथ थे। तो हम ऐसे घटक हैं कि समय आया तो साथ रहो और समय खराब है तो छोड़ दो, ऐसे घटकों में से हम नहीं हैं। पर फिर भी मैंने सभी को विनती की, क्योंकि सभी हमसे बहुत ज़्यादा सीनियर है, तो मैंने एक उम्मीदवार करके और एक बहुत जूनियर उम्मीदवार करके मैंने सभी को हाथ जोड़ के विनती भी की कि मोदी जी के जो सपना है देश में अब की बार 400 पार और 400 में एक अमरावती हो, इसके लिए जितने भी एनडीए के घटक है वो मोदी जी के सपने के लिए और अमरावती के विकास के लिए सब एकजुट होकर एक मंच पे आकर एक साथ काम करें। अमरावती में 2 नारे गूंज रहे हैं। एक ये गूंज रहा है कि एक बार दिल से नवनीत राणा फिर से, और दूसरा भी नारा ये भी गूंज रहा है कि मोदी तुझसे बैर नहीं, नवनीत राणा की खैर नहीं। मुझे लगता है जब तक मतदार नहीं ठहराते क्या करना है, क्योंकि पिछले 5 वर्षों से नहीं 12-13 वर्षों से मैं जनता के बीच हूँ और जनता के लिए काम कर रही हूँ। तो मुझे लगता है एक बहू के नाते भी और उस क्षेत्र में कंटिन्यू लोगों के बीच लोगों की सेवा करते हुए लोगों ने खुद मुझे आशीर्वाद दिया। जब 2019 में एक सुनामी चल रही थी उसके बीच मुझे आशीर्वाद दिया गया अमरावती में, और आज एक सिंबल के साथ अमरावती में उतरूंगी। तो मुझे लगता है ये अमरावती करों की ही इच्छा थी जो मेरे रूप में अमरावती में आई है। तो मेरी जनता मुझे बहुत सारा प्यार और बहुत सारा आशीर्वाद मेरे साथ रखेगी। इतना मुझे विश्वास है। और बच्चू गाड़ू से बात हुई है क्या? क्या उन्होंने कुछ आपसे बात की है? मैंने आपको सीधे स्पष्ट शब्दों में कहा है, बहुत सीनियर है मुझसे, जितने भी एनडीए के गठ और जो भी नेता हैं, कि सभी ने एक होकर मोदी जी का जो सपना है देश के विकास के लिए और अमरावती के विकास के लिए सबने एक मंच पर आकर साथ देना चाहिए और अमरावती का विकास करना चाहिए। उनसे कोई बात नहीं हुई है क्या? उनकी जो भावना है उनसे आप जैसे सुने हैं वैसे ही मैं भी सुन रही हूँ मीडिया के माध्यम से। पर हमारी कोशिश जरूर रहेगी कि हम सब साथ में आकर मंच पे मोदी जी के सपने के लिए और इस बार 400 पार के लिए काम करें। एनडीए के उम्मीदवार के लिए बहुत मुश्किल होने वाला है, टफ होने वाला है। आप उधर रहेंगे, कितना कॉन्फिडेंस है, कितना वोटों से जीतेंगे?
वोट तो मेरे मतदाता ठहराएंगे। मैंने काम किया है, मैं काम लेके मेरे लोगों के बीच में जाऊंगी और एक बहू के नाते भी और कंटिन्यू क्षेत्र में लोगों की सेवा की है मैंने, तो लोगों का आशीर्वाद और प्रेम मेरे साथ हमेशा रहेगा, इतना मुझे कॉन्फिडेंस है। एक मामला आपका कास्ट सर्टिफिकेट का कोर्ट में लंबित है और हो सकता है सुप्रीम कोर्ट में फैसला भी आए, क्या वो सेटबैक हो सकता है आपके लिए? उसके लिए आप तैयार हैं? क्या कुछ होगा? देखिए, नारी के साथ संघर्ष है, ये हमने जन्म से पहले ही हम संघर्ष लेके आते हैं और वो संघर्ष में करते करते 12-13 वर्ष इस क्षेत्र में मैंने पूरा किया है और आगे भी संघर्ष की हमेशा तैयारी रखती हूँ। आखिरी सांस तक नारी को संघर्ष रहता है और संघर्ष हमेशा के लिए तैयार रहती हूँ और उसको सामना करते रहती हूँ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 27 মার্চ ইউপির মেরাটে প্রবাদ সম্মেলনে ভাষণ দিয়েছেন। ভাষণ দেওয়ার সময় তিনি কি বলেছিলেন আমরা দেখব একবার। कला के क्षेत्र में भी और संस्कृति के संवर्धन के लिए एक सामान्य सी मैं बताऊं, पिछले 15 दिन से हम होली के गानों को सुन रहे हैं। मित्रों, कितना प्रभाव पड़ता है। मैं अक्सर चिंतित रहता था कि हमारे पर्व और त्योहार को कितना फोड़ बनाने का प्रयास हो रहा है, कितने फोड़ गाने बजते थे, लेकिन इस बार मैं प्रदेश भर के सभी जगहों के गानों को मैं मंगवाता था कि भाई क्या गाने बज रहे हैं, मुझे थोड़ा बताओ, क्योंकि समाज की जानकारी मिलती है। लेकिन हर जगह एक ही गाना होली में बज रहा था, जो राम को लाए हैं। आप अनुमान करिए, होली है लेकिन होली के अवसर पर गाना बज रहा है जो राम को लाए हैं। अब आप सोचिए कितना परिवर्तन हुआ है और यह परिवर्तन आज मेरठ में भी हमें देखने को मिल रहा है कि राजेंद्र जी ने कितनी सहजता के साथ, कितनी ईमानदारी के साथ और उतनी ही यानी बहुत जुझारू सांसद थे, लगातार लगते थे। संसद के हर सत्र में उनकी आवाज उठती थी। मैं भी 2009 से 14 तक और फिर 14 से लेकर के 17 तक देश की संसद में उस दौरान था जब राजेंद्र जी भी मेरठ से सांसद थे और मैं अक्सर उनसे पूछता था कि राजेंद्र जी आप कब मेरठ जाते हैं, कब दिल्ली आते हैं, क्योंकि पता ही नहीं लगता है। संसद जैसे समाप्त हुआ मेरठ आ गए और संसद शुरू होने तक फिर संसद में पहुंच गए। उस समय ये कनेक्टिविटी इतनी अच्छी नहीं थी 2009 में। 14 के पहले की कनेक्टिविटी और 14 के पहले के मेरठ और पश्चिमी उत्तर प्रदेश की जो तस्वीर थी वह आपके सामने है। और उन स्थितियों में राजेंद्र जी ने अपने योग्यतम प्रतिनिधि के रूप में, उत्तराधिकार के रूप में अरुण गोविल जी को आपके बीच में यहां पर दिया है। और अरुण गोविल जी भारत की कला जगत के वह एक जीवंत हस्ताक्षर हैं जिन्होंने प्रभु राम के चरित्र का मंचन आज से 3 दशक पूर्व जिस मजबूती के साथ किया था। मैं देख रहा था उस समय तो लोकप्रिय था ही, लेकिन कोरोना में 4 साल पहले जब लॉकडाउन लगा था, सबसे ज्यादा मांग हर परिवार से हुई थी कि रामायण सीरियल दिखा। কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক সিআইএসএফ জওয়ান। কলকাতা বিমানবন্দরের 5 নম্বর গেটের কাছের ঘটনা এটি। কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক সিআইএসএফ জওয়ান। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরের 5 নম্বর গেটের কাছে। আশঙ্কাজনক অবস্থায় ওই জওয়ানকে চিনার পার্ক এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে গুলি তার গলায় লেগেছে। ভোর 5:15 নাগাদ বিমানবন্দরের 5 নম্বর গেটের কাছে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। দৌড়ে যান স্থানীয় বাসিন্দারা। বিমানবন্দরের নিরাপত্তায় নিযুক্ত অন্য সিআইএসএফ জওয়ানেরাও
ঘটনাস্থলে পৌঁছন। গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই জওয়ান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। উদ্ধার করা হয় তার পাশে থাকা ইনসাস রাইফেলটিকেও। তবে কেন এই জওয়ান আত্মহত্যার চেষ্টা করলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আত্মহত্যার কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেট এবং সিআইএসএফ আধিকারিকেরা পৃথকভাবেই বিষয়টি খতিয়ে দেখছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে আহত জওয়ানের বাড়ি তেলেঙ্গানায়। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কর্তব্যরত অবস্থায় সিআইএসএফ জওয়ানরা মোবাইল ফোন ব্যবহার করতে পারেন না। তবে জওয়ানের মোবাইল ফোনটি পাওয়া গেলে অনেক রহস্যের জট খুলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। কর্মক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবনে তিনি হতাশ ছিলেন কিনা কিংবা অবসাদে ভুগছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।